বাংলাদেশের হিন্দু নিধন হত্যাযজ্ঞ নিয়ে এবার সরাসরি মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিল আমেরিকা। কিছুটা দেরি করে হলেও মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের জন্য আসল দায়ী, তা কিন্তু এবার আমেরিকা স্পষ্ট বুঝে সরাসরি বাংলাদেশকে নিয়ে কমেন্ট করেছে। এবং এরপরেই বাংলাদেশের রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শেখ হাসিনা সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসের আমলে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর জিহাদি জামাতিরা আক্রমণ করেছে, তার কড়া নিন্দা কিন্তু ভারত প্রতিটি মুহূর্তে করেছে। মোহাম্মদ ইউনূস সরকার প্রতি ক্ষেত্রেই বলেছে সংখ্যালঘুরা ভারতে সুরক্ষিত। একটা দুটো ঘটনা থেকে দয়া করে কেউ জাজমেন্টাল হবেন না, এবং বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি সুরক্ষিত। মোহাম্মদ ইউনূস তো এটাও বলে দিয়েছিলেন সবই নাকি ভারতের মিডিয়ার অপপ্রচার। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি দুর্গাপুজোর মণ্ডপে পেট্রোল বোমা থেকে শুরু করে বিভিন্ন সময় বাংলাদেশের হিন্দুদের উপর যেরকম ভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করা হয়েছে, তা যথেষ্ট উদ্বেগজনক। এবং ভারত কিন্তু স্পষ্টভাবে কিছুদিন আগেও দীপু দাস হত্যাকাণ্ড নিয়েও মোহাম্মদ ইউনূস সরকারের বিপক্ষে কড়া স্টেটমেন্ট দিয়েছিল। আজকে আমেরিকা স্পষ্ট বুঝেছে যে ভারত যেভাবে অ্যাগ্রাসন এই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে দেখাচ্ছে, অন্তত মোহাম্মদ ইউনূস সরকারের বিপক্ষে কড়া অবস্থান নিচ্ছে, এই সময় ভারতের পাশে থাকা উচিত। এবং ভারতও কিন্তু আমেরিকার এই পদক্ষেপকে নিঃসন্দেহে সাধুবাদ জানাবে। আমেরিকার যে এক্সটার্নাল স্টেট অ্যাফেয়ার্স, তার মুখপাত্র আজকে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সকল প্রকার ধর্মীয় হিংসার দ্ব্যর্থহীন নিন্দা জানায় এবং বাংলাদেশের সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ গ্রহণ করছে তাকে স্বাগত জানাচ্ছে। আমেরিকা ধর্মীয় স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ ও সংঘবদ্ধতাকে সমর্থন করে এবং পরিষ্কারভাবে তিনি জানাচ্ছেন ঘৃণা ও গোঁড়ামির এই জঘন্য কাজগুলোর বিপক্ষে সকলকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। দীপু দাসের হত্যাকাণ্ডের পর এই যে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের বার্তা কিংবা ভারতের এই ধরনের হুঁশিয়ারির পর মোহাম্মদ ইউনূসের সরকারও কিন্তু 7 থেকে 10 জনকে গ্রেফতার করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম এটি আসলে মোহাম্মদ ইউনূসের ভার্সন অনুযায়ী আসলে কারখানার মালিকদের মধ্যে বা মালিক শ্রমিকদের মধ্যে একটি দ্বন্দ্ব, যা ধর্মীয় ভেদাভেদের আকার ধারণ করে এবং তাকে কিন্তু এই ধরনের হত্যার সম্মুখীন হতে হয়। বাংলাদেশের যে হিউম্যান রিসার্চ কমিশন আছে, অর্থাৎ হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস, তাদের তথ্য বলছে এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তত 71টি এমন ভয়াবহ ঘটনা ঘটেছে যা সংখ্যালঘু সম্প্রদায়ের আসল যে অবস্থান বাংলাদেশে তা কিন্তু স্পষ্ট করে দেয়। এবং সেখানে পরিষ্কার বলছেন কিছুদিন আগেও দেশের পিরোজপুর জেলায় ডুমরিতলা গ্রামে এক সংখ্যালঘু বাড়িকে কিন্তু জ্বালিয়ে দেওয়ার নিদর্শন আমরা দেখেছি। অর্থাৎ দীপু দাস এই ঘটনাটা কিন্তু থেমে থাকেনি। পরবর্তীকালে অমৃত মণ্ডলের সময় আমরা দেখেছিলাম কিভাবে বাংলাদেশ সরকার অমৃত মণ্ডল ইস্যুটাকে জাস্টিফাই করেছিল শুধুমাত্র ভারতের বিপক্ষে, ভারতের হুঁশিয়ারি থেকে বাঁচার জন্য। তারা সরাসরি অমৃত মণ্ডলকে সন্ত্রাসবাদী বলে দিয়েছিল। তারা শীর্ষ সন্ত্রাসী এই শব্দটির টার্ম ইউজ করেছিল অমৃত মণ্ডলের জন্য। এবার অমৃত মণ্ডলকে তো পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কিন্তু বেঁচে নেই। তিনি কিভাবে প্রমাণ করবেন যে তিনি শীর্ষ সন্ত্রাসী নয়? ফলে দীপু দাস হোক, অমৃত মণ্ডল হোক, এই যে পরম্পরা মোহাম্মদ ইউনূসের সরকারের সময় থেকে চলছে, তা কিন্তু ক্রমাগত পরবর্তী ধাপে এগোচ্ছে। এবং কোনো অবস্থাতেই হিন্দুদের উপর এই অত্যাচার বন্ধ করার জায়গায় সরকার কিন্তু এখনো দেশকে নিয়ে যেতে পারেনি। কিছু বললেই মোহাম্মদ ইউনূস সরকার বড় বড় ডায়লগবাজি করেন এবং একটি কথা, ভারতের মিডিয়ার অপপ্রচার, সংখ্যালঘুরা সুরক্ষিত, হিন্দুরা সুরক্ষিত, বাংলাদেশে কিচ্ছু হচ্ছে না, যা করছে সব নাকি ভারত করছে। ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের এই হিন্দুদেরকে নিয়ে এবার রাজনীতি কিন্তু উত্তাল হয়ে উঠল। বাংলাদেশের হিন্দু ভোট ব্যাংককে কাছে পেতে এবার সরাসরি ঝাঁপালেন জামাত। যে জামাতপন্থী নেতারা 1971 সালে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যে জামাতিরা পাকিস্তানকে সরাসরি সহায়তা করতে চায়, যে জামাতিরা দিনের পর দিন মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করে, হিন্দুত্বকে অগ্রাহ্য করে, হিন্দুদের বিপক্ষে দিনের পর দিন অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত, সেই জামাতিরাই প্রথমবারের জন্য নির্বাচনের জন্য হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। সকলকে চমকে দিয়েছে। এমনকি জামাতের অতি বড় সমর্থক
যারা ইসলামপন্থীতে বিশ্বাসী, যারা উগ্রতায় বিশ্বাসী, যারা জেহাদিপনায় বিশ্বাসী, তারাও কিন্তু জামাতের এই রকম কর্মকাণ্ডকে মেনে নিতে পারছেন না। এই পুরো বিষয়টি হয়েছে খুলনা এক কেন্দ্রে, যেখানে জামাত হঠাৎ করেই হিন্দু কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। 1996 সালে এখান থেকে কিন্তু জয়লাভ করেছিলেন শেখ হাসিনা। এমনকি এই জায়গাটিকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে মানা হয়। কিছুদিন আগে বিজয় সম্মেলনের সময় একাধিক ভার্চুয়াল যে বৈঠক হয়, সেখানেও কিন্তু শেখ হাসিনা এই জায়গাটিতেই একাধিক বক্তৃতা রেখেছিলেন। আর এখন জামাত এই জায়গায় হিন্দু ভোট ব্যাংকে কাছে পেতে কৃষ্ণবাবুর মতো ব্যক্তিত্বকে প্রার্থী করে দিয়েছেন এবং হিন্দুদেরকে ফের মিসগাইড করার জন্য মার্কেটে নেমে পড়েছেন। এই যে কৃষ্ণ নন্দী, এই যে যার কথা এত আলোচনা হচ্ছে বাংলাদেশে, তিনি ডুমুরিয়া উপজেলার চুকনগর গ্রামের বাসিন্দা। এই চুকনগর গ্রাম কিন্তু ঐতিহাসিক একটি জায়গা। কয়েক ঘন্টায় পাকিস্তানের হানাদারি শক্তি 1971 সালে প্রায় 10 থেকে 12,000 হিন্দুদের কিন্তু হত্যা করেছিল এই চুকনগর গ্রামেই। এবং এখান থেকে তৈরি হয় চুকনগর হত্যাকাণ্ড নামক একাধিক বই। অর্থাৎ এই টাইপের জায়গাকে কেন্দ্র করে জামাত এবং মার্কেটে নেমেছে এবং হিন্দু মুখকে এগিয়ে দিয়ে হিন্দু ভোট ব্যাংকে কাছে পেতে কিন্তু মার্কেটে নেমে গেছে। 2005 সাল থেকে এই ব্যক্তি জামাত করেছিলেন, একসময় আওয়ামী লীগ করতেন, এবং তিনি একটা অদ্ভুত স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, জামাতের মতো রাজনৈতিক দল হিন্দু বিরোধী দল নয়, ধর্মনিরপেক্ষ একটি দল। এবার জামাত হিন্দু নিরপেক্ষ মানে হিন্দুদের বিপক্ষে কোনো কিছুই করেনি, এটি ধর্মনিরপেক্ষ দল, এটা বোধহয় পাগলে বললেও হাসবে। আমার মনে হয় কৃষ্ণ নন্দী বলে যেমন হিন্দু প্রার্থী এই কথাটি বলেছেন, এই কথাটি তার বাড়ির লোকও বিশ্বাস করেন না। তিনি নিজে বিশ্বাস করেন নাকি সেটাও একটা বড় প্রশ্ন। শেষ 1 বছর ধরে হিন্দুদের উপর বাংলাদেশে যেরকম অমানবিক অত্যাচার দেখা গেছে, তারপরেও জামাত যে হিন্দু বা হিন্দুদের পাশে আছে কিংবা ধর্মনিরপেক্ষ একটি দল, এটা তো বিশ্বাস করা কার্যত কারোর পক্ষে সম্ভব নয়। আর শুধু এখন কেন, ইতিহাস সাক্ষী আছে কিভাবে জামাতিরা হিন্দুদের বিপক্ষে দিনের পর দিন নোংরামি করেছে। এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তো পাকিস্তান সেনাবাহিনীর হয়ে লড়াই করেছে বাংলাদেশিদের বিপক্ষে। সেই জামাত হিন্দু প্রার্থী দিয়ে এবার বাংলাদেশে খেলা ঘোরাতে চাইছে আমেরিকার হুঁশিয়ারির পর মোহাম্মদ ইউনূস চাপে। আর হিন্দু প্রার্থী দিয়ে জামাত চাইছে ভারতের দিকে আস্তে 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 ঝুঁকতে, কারণ তারা জানে ভারতই আসলে সাউথ এশিয়ায় ডিসাইডিং ফ্যাক্টর। ভারতকে যে কাছে পাবে তার পক্ষে সরকার গঠন করা অনেকটা সহজ হবে। পুরোটাই রাজনীতির খেলা, ভোট ব্যাংকের খেলা। শেষ অবধি কে যেতে দেখার জন্য অপেক্ষা করতেই হবে। তবে আমেরিকার এই ধরনের হুঁশিয়ারি নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের ঘুম ওড়াবে এবং মোহাম্মদ ইউনূস বুঝে গেছেন তার শেষটা ঘনিয়ে এসছে। শেষে শুরু হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের পাওয়ার শিফট, চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে আন্তর্জাতিক মহলের সামনে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।